প্রভু দিয়েছি খত দেখো নাকে, এবার যদি চাও গলাও দেব, দেখি না বরাতে যা থাকে। সেই কবে লিখেছিলেন শঙ্খ ঘোষ। ধরুন হঠাৎ করে আপনার বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি, সরকারি হাসপাতালগুলোতে ঠাঁই নেই, অতঃপর আপনাকে যেতেই হবে কোনো বেসরকারি হাসপাতালে। সেখানে প্রাণে হয়তো বাঁচলেন, কিন্তু বিলের ঠেলায় আপনাকে আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে হলো। প্রয়োজন না থাকা সত্ত্বেও ভর্তি রাখা, দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে রোগীকে ভেন্টিলেশনে রেখে বিলের বোঝা বাড়ানোর অভিযোগ বারবার উঠেছে এই শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। চমকে যেতে হয় যখন দেখি শুধু আপনি আমি নয়, বিধায়ক বা প্রাক্তন সাংসদদেরও এই অশুভ চক্রের হাত থেকে রেহাই নেই। তাদের অবস্থা যদি এই হয়, তাহলে সাধারণ মানুষকে কতটা ভুগতে হয় সহজেই অনুমান করা যায়। কিন্তু পাশাপাশি একই রকমভাবে ধিক্কারযোগ্য বারবার হাসপাতালে হামলার ঘটনাও। গতকাল সকালে সিএমআরআই তাণ্ডবের পর রাতে আবার যেভাবে এসএসকেএমে অশান্তি ছড়ালো, তার জন্য কোনো নিন্দাই যথেষ্ট নয়। আজ এই অনুষ্ঠানের শুরুতেই দেখব বেসরকারি হাসপাতালের গাফিলতিতে কিভাবে ভুগতে হয়েছে অত্যন্ত পরিচিত মুখ একজন প্রাক্তন সাংসদকে। দেখুন। বেসরকারি হাসপাতালে ভর্তি মানেই জলের মতো টাকা খরচ, এটা কারো অজানা নয়। কিন্তু খরচের অনুপাতে পরিষেবা মেলে কি? অনেকেরই অভিজ্ঞতায় উত্তরটা না। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই অভিজ্ঞতা শুধু সাধারণ মানুষের নয়, অনেক প্রভাবশালী দুঁদে রাজনীতিকেরও। যেমন বর্ষিয়ান প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত। 81 বছরের এই সিপিআই নেতার বুকে পেসমেকার বসানো আছে। গত বছরের সেপ্টেম্বরে তিনি হঠাৎই অস্বস্তি অনুভব করেন। পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে যা দেখা যায়, তাতে চিকিৎসকদেরও গায়ে রোম খাড়া হয়ে যায়। একটু পুরোনো আমলের পেসমেকার হলে কেবল একটা লিড এই তলার চেম্বারে যেত। এখন অধিকাংশ ক্ষেত্রে একটা তার বা লিড আপার চেম্বারে যায়, একটা তলার চেম্বারে যায়। এই ওপরকার চেম্বারটা, যেটাকে আমরা এইট্রিয়াম বলি, সেই চেম্বারটা এতই পাতলা যে একটু অসতর্কতা হলে এই যে আমরা তারটা দিচ্ছি, তারটা বসবে, সেটা এটাকে ফুটো করে বেরিয়ে যেতে পারে। তো সেরকমই একটা ব্যাপার এনার ক্ষেত্রে হয়েছিল। দুটো তার দেওয়া হয়েছিল, তলায় একটা উপরে একটা। এইখানে যে উপরের তারটা ছিল সেটাকে পাংচার করে এটার থেকে বেরিয়ে গেল, এবং এই পাংচার করে বেরিয়ে গিয়ে সেটা কি করলো, এর পাশেই রয়েছে আমাদের লাংস, যে পাংচার করে খানিকটা সে প্রায় লাংসের মধ্যে ঢুকে যাবার মতো অবস্থা। পেসমেকার বসানোর সময় এই গাফিলতির জেরে গুরুদাস দাশগুপ্তর ফুসফুসে জল জমতে শুরু করে। জল জমত লাংসে। আপনি ফিল করলেন কখন যে লাংসে জল জমছে সমস্যা? 3-4 দিন পরেই এক্সরে করতে গিয়ে ফিল করলাম। এক্সরে করার কথা ছিল, এক্সরে করেই ফিল করলাম। পরে অস্ত্রোপচার করে পরিস্থিতি সামলানো হলেও চিকিৎসকেরা বলছেন, এ ধরনের গাফিলতির জেরে রোগীর মৃত্যুর আশঙ্কা পর্যন্ত রয়েছে। পেসমেকার বা এই ধরনের প্রসিডিওর খুব রুটিন গদবাঁধা, ওই জন্যে আমরা খুব একটা নজর দিচ্ছি না এটা যেন না হয়। কারণ যদিও আমরা যদি ধরুন সায়েন্টিফিক লিটারেচার খুঁজে দেখি যে পেসমেকার রিলেটেড পেনিট্রেটিভ, যে পেসমেকারের লিড হার্ট ফুটো হয়ে বেরিয়ে যাচ্ছে পার্মানেন্ট পেসমেকার, প্রবাবলি ইট ইজ লেস দ্যান 0.5, লেস দ্যান 0.2%। কিন্তু যখন হয়, এটার থেকে পেশেন্ট মারা যাওয়া বা মর্টালিটি রেটস আর ভেরি হাই। বর্ষিয়ান প্রাক্তন সাংসদ এখন বিশ্রামে আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, দুশ্চিন্তার এখন আর কিছু নেই, শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। এমনিতে সতীর্থ রাজনীতিকদের কাছে গুরুদাস দাশগুপ্ত বেশ ডাকাবুকো বলেই পরিচিত, কিছুতেই ভয় পান না। কিন্তু চিকিৎসকের অসতর্কতার ফলে যা ঘটতে পারত সেটা ভাবলে এখনো তার বুক একটু কেঁপে ওঠে। কারণ সাধারণ মানুষ হোক কিংবা দুঁদে রাজনীতিবিদ, চিকিৎসা শাস্ত্র তো আর কারোর জানা নেই। তাই চিকিৎসক ও হাসপাতালের উপরে বিশ্বাস করে থাকতে হয়। কিন্তু সেই তারাই যদি ভয় দেখিয়ে মোটা বিল করে কিংবা ভুল চিকিৎসা করে, তাহলে মানুষ যাবে কোথায়? দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ভিভিআইপিদের বাড়তি গুরুত্ব নয়, বারবার এই ঘটনাগুলো আমরা তুলে ধরছি একটা আশঙ্কার জায়গা থেকে। এই আশঙ্কা যে এই পরিচিত মুখ, এই প্রভাবশালী রাজনীতিবিদদের সঙ্গে যদি এই রকম হয়ে থাকে, তাহলে যার প্রভাব নেই, যার পরিচিতি নেই, তার সঙ্গে কি হচ্ছে হয়তো সবার অলক্ষ্যে। এবার আপনাদের দেখাবো এই রাজ্যের আরেক পরিচিত মুখ, একজন কংগ্রেস বিধায়ক, তার কন্যার ক্ষেত্রে ঠিক কি ঘটলো যাতে ক্রেতা সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হতে হলো তাদের। দেখুন। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে বুধবার এমনই তাণ্ডবের সাক্ষী থেকেছে সিএমআরআই। যে ঘটনা অবশ্যই নিন্দনীয়, কিন্তু এরই সঙ্গে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির একাংশের চরম ব্যবসায়িক মানসিকতা নিয়েও ক্ষোভ দীর্ঘদিনের, তা সে সাধারণ মানুষ হোক অথবা কোনো হেভিওয়েট রাজনৈতিক নেতা বা তাদের আত্মীয়। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে বর্ষিয়ান কংগ্রেস নেতা এবং বিধায়ক শঙ্কর সিংহর মেয়ের চিকিৎসায় গাফিলতির অভিযোগ।
শঙ্কর সিংহর দাবি, গত বছর 22শে অগস্ট তার মেয়ে শিল্পী হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রথমেই গোছা গোছা টেস্ট করানো হয়। তারপর বলা হয় ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর প্রতিস্থাপন করতে হবে, যার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। একটা অদ্ভুত জিনিস যে এই মালগুলো যে সাপ্লাই হয় তাতে কিন্তু কোনো জায়গায় রেট লেখা নেই, প্রাইস লেখা নেই। এরা করে কি, কোনোটা 14 লক্ষ, কোনোটা 15 লক্ষ দাম, সেখান থেকে স্টেট ওয়েতে এরা এইগুলো সেল করার মধ্য দিয়ে 5 লাখ, 6 লাখ, 4 লাখ করে কাটমানি নিয়ে যায়। দেখে আমার অভিজ্ঞতার থেকে মনে হলো যে এখানে যে চিকিৎসা পদ্ধতি চলছে, যেভাবে ডাক্তারবাবুরা করছেন, তাতে সমস্ত গরিব মানুষকে সঙ্গে তঞ্চকতা করছেন। শঙ্কর সিংহর দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের হাবে ভাবে তাদের সন্দেহ হওয়ায় তারা মেয়েকে এখান থেকে ছাড়িয়ে ওই হাসপাতালেরই চেন্নাই শাখায় নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা সব শুনে বলেন এ ধরনের কোনো প্রতিস্থাপনের প্রয়োজনই নেই। 10 লক্ষ তো দূরের কথা, 40-50 হাজার টাকার মধ্যেই সব মিটে যায়। যেখানে ডাক্তার বলছে ইমিডিয়েট, তাকে ইনসিস্ট করা হচ্ছে যে ইমিডিয়েট আইসিডি বসাতে হবে, মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। সেই মেয়েকে ছুটি করে আমি বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে 2 দিন তাকে রাখলাম। ওখানে ডাক্তাররা তারা হতবাক হয়ে গেলেন, দেখে শুনে তা বুঝে। তো ওরা বললেন যে এটা তো এই কেস নয়, আমরা বুঝতে পারছি না যে কেন এটা তাকে এক্সটার্নাল পেসমেকার বসানোই বা হলো, আর কেনই বা সে এক্সটার্নাল পেসমেকার খুলে দেওয়া হলো, ডিসচার্জ করা হলো। এর মানেটা আমরা আমাদের এথিক্সে বুঝতে পারছি না। কলকাতায় ফিরে ওই হাসপাতালের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা দফতরে চিঠি দেন নদিয়ার কংগ্রেস বিধায়ক শঙ্কর সিংহ। কলকাতার ওই হাসপাতাল কর্তৃপক্ষের কড়া শাস্তি দাবি করেন। অভিযোগের ভিত্তিতে 6 জানুয়ারি এক দফা শুনানি হয়, 10 মার্চ ফের শুনানি। আমাকে সবাই চেনে জানে, ডাক্তার হিমসেলফ আমাকে চেনে, তৎসত্ত্বেও যদি আমার মেয়ের এই অবস্থা হয়, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হয়, তাহলে সাধারণ মানুষ তাদের অবস্থাটা কি? মানে অলরেডি আমি দপ্তরে, সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দিয়েছি যা হয়েছে আমার সাথে, লিখিতভাবেই জানিয়েছি। এখন ব্যাপারটা তাদের বিচারাধীন। সাধারণ মানুষেরও প্রশ্ন ঠিক সেটাই। প্রভাবশালী বিধায়ককেও যদি শহরের নামজাদা বেসরকারি হাসপাতাল এভাবে বোকা বানাতে পারে, তাহলে সাধারণ মানুষ কোন ছাড়? এ তো চিকিৎসার নামে প্রতারণা। এসব রুখতে কড়া ব্যবস্থা কবে নেওয়া হবে? বিতনু চট্টোপাধ্যায় ও সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। ডক্টর অংশুমান মিত্রের কাছে আসবো। ডক্টর মিত্র, আমরা চাইবো যে আরোগ্য নিকেতনের একজন প্রদ্যুৎ সেন থাকুন, কিংবা বনফুলের অগ্নিশ্বর মুখোপাধ্যায়কে, এবং ডাক্তারবাবুদের একটা সেলস টার্গেট দিয়ে দেবো যে এত এই টার্গেট আপনার, এই হাসপাতালকে এই টার্গেট ফুলফিল করতে হবে, এই ব্যবসা দিতে হবে, ঠিক যেভাবে একজন সেলস এক্সিকিউটিভকে দেয়া হয়। তো এই সিস্টেমের জাঁতাকলে কোথাও ডাক্তারবাবুরাও কি প্রতিদিন শিকার হচ্ছেন এই অর্থ এবং তার দিয়ে তঞ্চকতার অভিযোগের? আসলে বিষয়টা হচ্ছে এই যে স্বাস্থ্য ব্যবস্থা, মানে মানুষের অসুস্থতা এবং সুস্থ হওয়া, মানে একটা যে চিকিৎসা, একটা যে স্বাস্থ্য, এই দুটো বিষয় যদি ব্যবসার আইটেম হয়, এইগুলো যদি সুপার প্রফিট আর্নিং মেকানিজম হয়, তাহলে তারপরে আর তার পরে পরে যা ঘটছে এর ধারাবাহিকতা। এটা কিন্তু আজকে কোনো এই যে ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ভাঙচুর করা যতখানি নিন্দনীয়, ইচ্ছা মতো যে বিল যা ইচ্ছা তাই হচ্ছে, তাই যে লেভেল নেই, তার এইটা হয়, যে পয়েন্টগুলো এসে সব পয়েন্টগুলোই মেরিটেড, কিন্তু এগুলো তো ভগবান করছে না। এখন এইটা টোটাল, এটা একটা সিস্টেম, এবং আমাদের টোটাল যে গভর্নমেন্ট, আমাদের যা পলিসি, আজকে ন্যাশনাল হেলথ পলিসি 2002, তারপর 2015, তারা ওপেনলি আজকে কর্পোরেশন হেলথ করছে। গভর্নমেন্ট ইজ টোটালি উইথড্রয়িং, সবটা তারা কর্পোরেটের হাতে এবং ইন্স্যুরেন্স হাতে গত 15 বছর ধরে ধাপে ধাপে গেছে। এনআরএইচএম, পিপিপি, এইসব দিয়ে ট্রিপস আর গ্যাটসের যে পলিসি এসছে, তার মধ্যে দিয়ে আজকে তারা ওপেন, গভর্নমেন্ট দায়িত্ব নেবে না। 1 নম্বর, মিনিমাম একটা যতটুকু না হলে নয়, ওই একটা মুখ রক্ষার জন্য একটা মিনিমাম স্ট্রাকচার, তার মধ্যে ডাক্তাররা, সিস্টাররা, স্টাফেরা মানে মাথার ঘাম পায়ে ফেলেও বলো না, মুখে রক্ত তুলে যতটুকু করার চেষ্টা করে, কিন্তু করা যায় না। ঠিক। মিনিমাম একটা যতটুকু না হলে নয়, ওই একটা মুখ রক্ষার জন্য একটা মিনিমাম স্ট্রাকচার, তার মধ্যে ডাক্তাররা, সিস্টাররা, স্টাফেরা মানে মাথার ঘাম পায়ে ফেলেও বলো না, মুখে রক্ত তুলে যতটুকু করার চেষ্টা করে, কিন্তু করা যায় না।
ঠিক, তার মানে হচ্ছে এই সীমাবদ্ধতার অংশে আসবো, সরাসরি নয়াদিল্লিতে চলে যাব ডক্টর অরুণ সিং এর কাছে। ডক্টর সিং, আপনার কাছে আমি জানতে চাইবো, সেটা হচ্ছে অভিযোগটা খুব পুরনো এবং খুব স্পষ্ট, যে চিকিৎসা পরিষেবার নামে ব্যবসা হচ্ছে, রোগীর আত্মীয় স্বজনদের কার্যত একটা এটিএম মেশিনের মতো ব্যবহার করা হচ্ছে। আমার প্রথম প্রশ্ন, এদেশে সরকারি পরিষেবা কি যথেষ্ট 125 কোটি মানুষকে চিকিৎসা পরিষেবা নামমাত্র মূল্যে অথবা ব্যবসার আইডিয়াটা না রেখে সরকার যেভাবে নো প্রফিট নো লসও আমরা যদি ধরি, যে সেইভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার পক্ষে আমাদের সরকারি পরিকাঠামো গোটা দেশে কি যথেষ্ট? না, আপনি খুব সঠিক প্রশ্ন করেছেন। একজন সিটিজেন হিসাবে প্রথমে কয়েকটা ফ্যাক্ট আমি জানিয়ে দিই। ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট প্রাইভেটাইজড হেলথ সিস্টেম আছে, যেখানে সরকার খরচ করে 1.15% অফ দ্য জিডিপি, আর মানুষকে তার নিজের পকেট থেকে খরচ করতে হয় প্রায় 34%। আপনি যদি সারা পৃথিবীর সব দেশের থেকে কম্পেয়ার করেন, আমরা তলায় থেকে লাস্ট 12টা কান্ট্রির মধ্যে রয়েছি। এমনকি আপনি অদ্ভুতভাবে মানে জানতে পারবেন যে আমাদের কোম্পানিতে এমনকি বাংলাদেশও আমাদের থেকে বেশি খরচ করে। আমাদের সঙ্গে আছে সুদান, আমাদের সঙ্গে আছে মায়ানমার, আমাদের সঙ্গে আছে পাকিস্তান। তাহলে মানুষের কাছে আর কোনো বিষয় নেই। আপনি কি সত্যি সরকারি হাসপাতালকে চাইছেন ভালো করতে? তাহলে তো টোটাল হেলথ এক্সপেন্ডিচার আজকে প্রত্যেক মানুষের পেছনে সরকার খরচ করে 90 টাকা প্রতি মাস, আর মানুষকে, প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষে খরচ করতে হয় 200 টাকা। এখন এই যদি হিসেব হয়, তাহলে আমরা আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের জায়গায় চলে গেছি। মানুষের কাছে নিজের পকেট থেকে টাকা ছাড়া আর স্বাস্থ্য পাওয়া যাবে না। আর স্বাস্থ্য নো প্রফিট। এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি মারাত্মক একটা পরিসংখ্যান দর্শকদের সামনে তুলে ধরলেন। এখানে আমার দ্বিতীয় প্রশ্ন, যে রাতারাতি আমরা যদি আশা করি যে কাল থেকে বা আগামী মাস থেকে পরিস্থিতিটা পাল্টে যাবে, কেন্দ্র সরকারের অ্যাপ্রোচ পাল্টে যাবে, সেটা তো সম্ভব নয়। এরকম কি কোনো ব্যবস্থা আপনি ভাবতে পারেন যেখানে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা থাকলেন, কিন্তু কোথাও একটা সরকারি নজরদারি, সরকারি বিধিনিষেধ, তার মধ্যে তাদের কাজ করতে হলো, যাতে ইচ্ছে মতো আমি একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ওপর বিল চাপাতে পারলাম না, বা নৈতিকভাবে সঠিক নয়, সেবার মনোবৃত্তির সঙ্গে যায় না, এরম কোনো কাজ বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে মুনাফার জন্য আমি করতে পারলাম না? এই রকম একটা চেকস অ্যান্ড ব্যালেন্স কি সম্ভব আদৌ? আমি আপনার প্রশ্নের দুটো পার্ট আছে। একটা হচ্ছে এখন যেটুকু টাকা খরচ হচ্ছে সরকারি হাসপাতালে, আমি সেটাকে যদি উন্নত করতে চাই, তাহলে আমি প্রথম কথা বলবো, সরকারি হাসপাতালে কিছু ডাক্তার ভালো কাজ করেন, কিছু করেন না। আপনি সরকারি হাসপাতালকে বেশি অটোনমি দিন, আপনার সার্ভিস ইমপ্রুভ করে যাবে। নো পলিটিক্যাল ইন্টারফারেন্স ইন গভর্নমেন্ট হসপিটালস। এই যদি আজকে একটা সরকার ঠিক করে নেয়, সেই স্টেট গভর্নমেন্টই হোক, একটা কর্পোরেশনই হোক, যে আমরা স্টেট গভর্নমেন্টে যে ডাক্তাররা কাজ করছে তাতে আমি ইন্টারফেয়ার করব না, এই কাঠামোতেও একটু বেটার পরিষেবা। এবার আসলো প্রাইভেট। হ্যাঁ, প্রাইভেটে করা যায়, কিন্তু প্রথম হচ্ছে ইজ হেলথ অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনি যেখানে শুরু করেছিলেন, আমরা সিমেন্ট যেভাবে বিক্রি করি, আমি কি হেলথকেও কেনা বেচা করব? তাহলে তো আজকে যা হয়েছে ঠিকই হয়েছে। আপনি টাকা দিতে পারলেন না, আপনার চিকিৎসা হবে না। আমি এখানে কিন্তু প্রাইভেটে যে ডাক্তারবাবুরা রয়েছেন তাদের একটা অনুরোধ করব, যে মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছে। We are losing the trust between the patient and the doctor. এটা প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট সেক্টরের বিষয় নয়। টাকা প্রয়োজন সকলের আছে, ডাক্তারেরও আছে, অন্য পেশাতেও আছে, কিন্তু এই ট্রাস্ট যেটা ভাঙছে, যেখানে মানুষ বিশ্বাস করা হারিয়ে দিচ্ছে, এই ট্রাস্ট কিন্তু ফিরে আসবে না। বাকি সব কিছু আপনি ফেরাতে পারেন। তাহলে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আজকে যারা নতুন ডাক্তার পাস করছেন বা যে ডাক্তাররা প্রাইভেট সেক্টরে আছেন, অন্তত সঠিকভাবে চেষ্টা করুন মানুষের এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে আমরা যেন ফুলফিল করে দিই। হেলথ শুড নট বি অ্যান ইন্ডাস্ট্রি, হেলথ হ্যাজ টু কাম উইথ আ কম্প্যাশন। অনেক ধন্যবাদ। দেশের নাম করতে পারি যেখানে একজন মানুষ জন্মালে
তাকে এই প্রশ্নটা আপনি করতে পারতেন না। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক তারা বলে যে আমার হাতে যদি পকেটে টাকা নাও থাকে আমি একই স্বাস্থ্য পাবো যেটা যদি আপনি মাল্টি মিলিয়নার হন। ঠিক ঠিক তার মানে স্বাস্থ্য পরিষেবায় কোনো গ্যাপ নেই। একদম এটা আমার মনে হয় একটা পিপলস মুভমেন্ট। ঠিকই। এবং যেভাবে মানুষ লতে মানে নিজের আইনে ভাঙচুর করছে এটা ঠিক নয়। একদম এটা তাতে এটা তাদের protest টা নিন্দাযোগ্য। কিন্তু বাড়া যাচ্ছে। এটা কঠোর শাস্তি আমরা দাবি করছি। যেভাবে মানুষ লতে মানে নিজের আইনে ভাঙচুর করছে এটা ঠিক নয়। একদম এটা তাতে এটা তাদের protest টা কিন্তু নিন্দাযোগ্য। বাড়া যাচ্ছে। এটা কঠোর শাস্তি আমরা দাবি করছি। কিন্তু পাশাপাশি যথার্থভাবে ডক্টর সিং যেটা বলছিলেন যে কোথাও একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই ব্যবধান ক্রমশ বাড়ছে এবং এই ব্যবধান বাড়তে বাড়তে কোথাও চিকিৎসক এবং রোগীর ভেতরে যে সম্পর্ক, শুধু তার মাধুর্য নষ্ট হচ্ছে না, সেখানে বড় ধরনের বিশ্বাসের ফাটল দেখা যাচ্ছে। সবথেকে উদ্বেগের, সবথেকে আশঙ্কার এটাই। একের পর এক অভিযোগ বারবার গতকাল থেকে আমরা দেখাচ্ছি। পাশাপাশি আমরা নিন্দা করছি এই ভাঙচুরের ঘটনার, এই ধরনের যাবতীয় হিংসাত্মক ঘটনার নিন্দা করছি, কিন্তু অভিযোগগুলো আছে এবং ক্রমশ বাড়ছে। দেখুন, না গেলে প্রাণে মরবেন, আর গেলে ধনে মরবেন। বহু বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম সম্পর্কে সাধারণ মানুষের মনে ধারণা এরকমই। কারণ এই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, তারা চিকিৎসার মতো জরুরি পরিষেবার নামে শুধুই ব্যবসা করে। যত পারো বিল বাড়াও। এমনই এক ভুক্তভোগী অশোক সাউ ভাইপোকে শহরের নামজাদা বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ছাড়ার সময় বিল ধরানো হয় 20 লক্ষ টাকার। আর তাতে রক্তের দাম দেখার পর ওই হাসপাতালকে রক্তচোষা ছাড়া আর কিছু বলতে পারছেন না অশোক। সাধারণ মানুষটা কোথায় যাবে? গভর্নমেন্ট একে কিসের জন্য ফ্যাসিলিটি দিচ্ছে? ইলেকট্রিকে ফ্যাসিলিটি দিচ্ছে, জমিনে ফ্যাসিলিটি দিচ্ছে, তার কি লুট করার জন্য ফ্যাসিলিটি দিচ্ছে সাধারণ মানুষকে? বেসরকারি হাসপাতালগুলির এই প্রবণতা রুখতেই এবার তৎপর রাজ্য সরকার। প্রাইভেট হাসপাতালগুলো অস্বাভাবিক কিছু করছে, তা আমার মনে হচ্ছে যে ওদেরকে ডাকা দরকার। তো ওদের হসপিটালের যারা ইনচার্জ আছে তাদেরকে আমি কনজিউমারদের স্বার্থে তাদেরকে ডাকবো, স্টেট গভর্নমেন্টকে রিপোর্ট দেবো, হেলথ ডিপার্টমেন্টকে রিপোর্ট দেবো। অ্যাসেম্বলি শেষ হয়ে গেলে 20 তারিখ হয়ে গেলেই আমরা করব। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে ছুতোয় নাতায় মোটা অঙ্কের বিল বাড়ানোর অভিযোগ ওঠে ভুরি ভুরি। এমনই এক অভিযোগকারী প্রদীপ দত্ত। বেসরকারি হাসপাতাল হার্ট অ্যাটাক বললেও শুধুমাত্র স্যালাইন দিয়েই নাকি বিল বানিয়েছিল 2 লক্ষ টাকা, যা দেখে বুকে ব্যথা হওয়ার জোগাড়। এবারে হার্ট অ্যাটাক হয়েছিল কি হয়নি তা হয়তো আমি জানি না, কিন্তু এমনি আমার বুকে পেন হয় বা বুকের যন্ত্রণা শুরু হয়ে যায় যখন ভাবতে থাকি যে এই সমস্ত বড় বড় হসপিটালগুলো যে ধরনের বিল করে, যাতে 2 লাখ, 2.5 লাখ, 4 লাখ, 5 লাখ। সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো এইসব অভিযোগ প্রশাসনের কানেও পৌঁছেছে। আপনাদের এত বিলিং হচ্ছে, এত রকম চার্জ হচ্ছে, আপনারা প্যাকেজ দিচ্ছেন একটা, আর প্যাকেজের ওপর আবার চার্জ করছেন, আবার কাকে আইসিইউতে ঢুকিয়ে দিচ্ছে, কারোর আবার ভেন্টিলেটারে ঢুকিয়ে দিচ্ছে। এইসব জিনিস নিয়ে আলোচনা করব। যে সমস্ত অসাধু বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ রোগের ভয় দেখিয়ে রোগীদের লুটে চলেছে, তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা সুরে ক্রেতা সুরক্ষা মন্ত্রীর মন্তব্য। এটা অন্যরকম ব্যবসা নয়, এটা হলো মানুষের সেবামূলক ব্যবসা। তারা সরকারের কাছে জমি নিয়েছে, কেউ নিয়েছে, সরকারের কাছে জমি নিয়েছে, কিছু কনসেশন দেবে। তো এরকমভাবে ইরাটিকভাবে মানুষকে অসুবিধায় ফেলাটা উচিত না। বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলি কিভাবে মর্জি মাফিক চলছে তা সম্প্রতি মুখ্যমন্ত্রীর নজরে আসে বিধায়কদের চিকিৎসা সংক্রান্ত বিল থেকে। বিধানসভা সূত্রে খবর, কয়েকজন বিধায়কের চিকিৎসা সংক্রান্ত কয়েকটি বিলে দেখা গিয়েছে কোথাও একই ধরনের বেডের জন্য 2 রকম ভাড়া দাবি করা হয়েছে, কোথাও আবার যে টেস্ট করানো হয়েছে তার প্রয়োজনীয়তা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। এইসব বিষয় নিয়ে ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। চলতি অধিবেশনে ব্যাপারটি মুখ্যমন্ত্রীকেও জানান তিনি। নবান্ন সূত্রে খবর, গোটা ঘটনা শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিধায়কদের আনলিমিটেড মেডিক্লেমের সুযোগ নিয়ে যদি এভাবে বিল করা হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি হচ্ছে? আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নবান্ন সূত্রে দাবি, চিকিৎসার খরচ ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগ পেয়ে দক্ষিণ কলকাতার একটি এবং পূর্ব কলকাতার একটি হাসপাতালের ওপরে আগে থেকে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ওই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই বেসরকারি হাসপাতালগুলির ওপর নজর রাখতে ব্যবস্থা নেবেন তিনি। তা আইনি পথে হতেও পারে, অথবা নজরদারির জন্য প্রশাসনিক সিদ্ধান্তও নিতে পারে নবান্ন। শেষ পর্যন্ত সরকার চিকিৎসার অন্যায্য মোটা বিলের হাত থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে পারে কিনা সেদিকেই নজর সবার। প্রকাশ সিনহা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
আইনজীবী উত্তম মজুমদারের কাছে আসবে। উত্তমবাবু, সরকারি তরফে একটা নড়াচড়া শুরু হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে ক্রেতা সুরক্ষা দপ্তর এখন যে এক্সিস্টিং লজ আছে তার মাধ্যমে কি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে যে মূলত যে অভিযোগগুলো পাওয়া যায়, মেডিকেল নেগলিজেন্স, বিল বাড়ানো ইত্যাদি, সেইগুলোর ওপর কোনো নিয়ন্ত্রণ বা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে? ব্যবস্থা এর সুযোগ রয়েছে। ধরুন সাধারণত এই অভিযোগ তো আসেই যে বিল বাড়াচ্ছে, যখন পেশেন্টরা ভর্তি হয় বিনা কারণে বিল বাড়িয়ে দিচ্ছে, এরকম অভিযোগ যদি থাকে এর দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে কোনো হসপিটাল বা নার্সিংহোম যেখানে ভর্তি হচ্ছে তারা অন্যায় করছে, আর একটা ডাক্তারের নেগলিজেন্সের জন্য হতে পারে। সেজন্য দুটো পার্ট, এই দুটো পার্টের এগেনস্টে আমাদের দেশের বর্তমান যে আইন, কনজিউমার ফোরামস অ্যাক্টে কনজিউমার কোর্টে ফোরামে যাওয়া যায়। কনজিউমার ফোরামের 3টে স্টেজ আছে। বেশ, 1 লক্ষ টাকা পর্যন্ত দাবি নিয়ে যদি করা যায় এটা ডিস্ট্রিক্ট ফোরামে করতে হবে। আচ্ছা, 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার মধ্যে যদি দাবি থাকে এটা স্টেট ফোরামে করতে হবে। আচ্ছা, এবং স্টেট ফোরামের অর্ডারের এগেনস্টে এটা যেতে হবে ন্যাশনাল ফোরামে, এবং ন্যাশনাল ফোরামের এগেনস্টে যাওয়া যায় সুপ্রিম কোর্টে। এতগুলো স্টেজ রয়েছে। সুতরাং মানুষ কতটা সময় সাপেক্ষ, কোনো টাইম ফ্রেম আছে? এটা টাইম আছে যে প্রথম হচ্ছে যে কখন যাওয়া যাবে, যেদিন যে ঘটনা ঘটছে এই ঘটনার 2 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। আইনে বলা আছে অ্যাপ্লিকেশন ফাইল করলে 3 মাসের মধ্যে প্রসিডিং কমপ্লিট করতে হবে। আচ্ছা, 3 মাসের মধ্যে। বলা আছে যে কনজিউমার ফোরামে অর্থাৎ ডিস্ট্রিক্ট ফোরামে যদি কোনো মামলা, কোনো অ্যাপ্লিকেশন ফাইল হয়, অর্থাৎ যে দীর্ঘসূত্রিতার অভিযোগ এখানে সেটা খাটে না, 3 মাসের মধ্যে করতে হবে, চেষ্টা করতে হবে। আমার শেষ প্রশ্ন, খরচ? এর জন্য প্রথমত খরচ, কনজিউমার ফোরামের 1 লক্ষ টাকা পর্যন্ত কোনো স্ট্যাম্প ডিউটি লাগে না। আচ্ছা, কোনো অ্যাডভোকেটের প্রয়োজন নেই। বেশ, যে কমপ্লেন করছে সে নিজেও অ্যাপ্লিকেশন করতে পারে। সুতরাং খরচ কিন্তু খুব একটা বেশি নেই, মানুষের অ্যাওয়ারনেসটা প্রয়োজন। ঠিক। আমি দ্রুত একবার দেখব যে ঘটনা নিন্দনীয়, বারবার বলছি, সিএমআরআইতে যে ভাঙচুর হয়েছে, এসএসকেএম এ কাল রাতে যা হলো নিঃসন্দেহে নিন্দনীয়। এসএসকেএম এ কাল রাতে ঘটনা দেখাবো আপনাদের। দিনে সিএমআরআই, রাতে এসএসকেএম। সিএমআরআইতে ভাঙচুরের নেপথ্যে ছিল চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, আর এসএসকেএমে অশান্তি বাঁধল রোগী ভর্তি ঘিরে। ডিমনেশিয়ায় আক্রান্ত হাওড়ার জগাছার বাসিন্দা দিলীপ মুখোপাধ্যায়কে বুধবার রাত 12টা নাগাদ এসএসকেএমে আনা হয়। পরিবারের দাবি, কর্তব্যরত হবু চিকিৎসকেরা রোগী দেখেই জানিয়ে দেন হাসপাতালে বেড নেই। এ নিয়ে হবু চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিবারের বচসা হয়। অভিযোগ, এরপরই মারা হয় এক হবু চিকিৎসককে। খবর পেয়ে হস্টেল থেকে সেখানে চলে আসেন হবু চিকিৎসকেরা। রোগীর এক আত্মীয়কে হস্টেলে নিয়ে গিয়ে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে হবু চিকিৎসকদের দাবি, রোগীর পরিজনেরাই দালালের মাধ্যমে ভর্তি নিতে চাপ দেন। এসব নিয়ে মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে এসএসকেএম চত্বর। হবু চিকিৎসককে মারধরের অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। তারপরেও হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন হবু চিকিৎসকরা। ঘেরাও হন সুপার। দিয়ে ডাক্তারদের মানে সিকিউরিটি দেওয়া যাবে না। পিজিতে সিকিউরিটি দিতে গেলে দালাল চক্র বন্ধ করতে হবে, যারাই মেন ঝামেলাটা করে, এবং পুলিশ এটা জানে এবং পুলিশ একদম চুপ। এবং আরেকটা জিনিস করতে হবে যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, প্রপার বেড বাড়াতে হবে, এটা আমরা বারবার বলছি। বৃহস্পতিবার হবু চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে কর্তৃপক্ষ। ওদের সাথে কথা বললাম, পুলিশের সাথে আবার বসবো কালকে। পুলিশ অফিসারের সঙ্গে, এমনি পুলিশের সংখ্যা প্রচুর বাড়ানো হয়েছে আমাদের কলেজে। আমরা একটা তদন্ত কমিটি গঠিত করেছি। আমার 3 জন হেড আছেন 3টে ডিপার্টমেন্টের। এদিকে সিএমআরআইতে তাণ্ডবের ঘটনায় রাতভর তল্লাশি চালিয়ে খিদিরপুর এবং ইকবালপুর এলাকা থেকে শেখ সোনি, জিয়াউদ্দিন শেখ এবং রাকেশ ধানুক নামে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে অভিযুক্তদের নির্দোষ বলে দাবি করে তাদের আইনজীবীও অভিযোগ করেন, চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু হয়েছে শাইকা পারভিনের। চিকিৎসা না করে টাকা চাওয়া হয়েছিল। যদিও গাফিলতির অভিযোগ মানতে চায়নি সিএমআরআই কর্তৃপক্ষ। উল্টে চড়া সুরে নিজেদের আচরণ এবং ব্যবহারকে যথার্থ বলেই দাবি করেছে তারা। Any circumstances, chance of survival of those patients, even in the best hand, was less than 10%. No other hospital did take care of them. এরকম গ্যারান্টি তো কেউ দিতে পারে না যে কোনো ডেথ পৃথিবীতে হবে না, ইন স্পাইট অফ সমস্ত মেডিকেল ট্রিটমেন্ট সত্য হবে। ডেথ মানি মেডিকেল নেগলিজেন্স নয়। ভাঙচুর ও মারধরের ঘটনায় ধৃত 3 জনকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এবিপি আনন্দ।
কিছুক্ষণ আগে স্টুডিওতেই আমরা আলোচনা করছিলাম, ডক্টর সিং বলছিলেন যে কিভাবে চিকিৎসক এবং রোগীর যে সম্পর্ক তাতে ফাটল দেখা যাচ্ছে বিপজ্জনকভাবে, কোনো সন্দেহের অবকাশ নেই। পাশাপাশি আরেকটা কথাও তিনি বললেন যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আমাদের এই রাজ্যের সবথেকে বড় হাসপাতাল এসএসকেএমেও রাজনৈতিক প্রভাব কি সমস্যা সৃষ্টি করছে, এর উদাহরণ একটা নয়, ভুরি ভুরি রয়েছে। ছোট্ট একটা বিরতি দিয়ে যেতে দেখে নেব। রোগী ভর্তি নিয়ে উত্তাল এসএসকেএম, তবে এই প্রথম নয়, এর আগেও বারবার ঘটেছে এই ধরনের ঘটনা। রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগও অহরহ ওঠে। ক্যাচ বোঝেন, ধরতে পারেন, তবে ক্রিকেটের ক্যাচ নয় কিন্তু। এই ক্যাচ হলো রাজ্যের কোনো প্রভাবশালী নেতা বা মন্ত্রীর ক্যাচ বা সুপারিশ। সহজ কথায় ক্যাচ মানে রাজনৈতিক নেতা, মন্ত্রী কিংবা প্রভাবশালীদের সুপারিশ। এসএসকেএমের অনেক কর্মী বলেন, ছোট্ট এই চিরকুটের এমনই জোর যে তা হাতে থাকলে ডাক্তার দেখানো বা বেড পাওয়া কোনো ব্যাপারই নয়। দেখালেই চিকিৎসকেরা গদগদ, আর না থাকলে কপালে জুটবে হয়রানি। যেমন অবস্থা হয়েছে রায়গঞ্জ থেকে আসা জানে আলমের। শ্বশুরের চিকিৎসার জন্য এসএসকেএমে ছুটে এসেছেন, কিন্তু একটা বেড জুটছে না। 4 দিন হলো আসা আমার, ওই তো শুয়ে আছে, ওই তো ওখানের ভিতরে ভর্তি হতে পারে নাই। ক্যাচ আছে আপনার? কিছু নাই তো। কেন, কি নেই আপনার? কিছুই নাই, আমার যা আছে আমার ডকুমেন্টস আছে। কিন্তু এই ভেদাভেদের ব্যবস্থা দূর করতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন? এসএসকেএমের কর্মীরা বলছেন, কে নেবে? কয়েক মাস আগে এসএসকেএমের সুপার পদে আসেন মানুষ সরকার। তিনি নির্দেশ জারি করেন, রোগী ভর্তির ক্ষেত্রে কোনো সুপারিশ মানা হবে না। সূত্রের খবর, পরদিনই তাকে স্বাস্থ্য দপ্তরে তলব করা হয়। এই একটি নির্দেশের জন্যই তাকে সরিয়েও দেওয়া হয় বলে অভিযোগ। অর্থাৎ বার্তাটা কার্যত পরিষ্কার, সাধারণ মানুষের অসুবিধে হলেও সুপারিশের পরম্পরা বন্ধ করা যাবে না। একটা উপায় আরও আছে, যদি আপনি কয়েক হাজার টাকা দিয়ে ঠিক দালাল ধরতে পারেন। যতই দালাল তাড়ানো হোক, ক্যাচ আর দালাল সমানভাবে রমরমিয়ে চলছে রাজ্যের সেরা হাসপাতাল এসএসকেএমে। দালালদের অস্তিত্ব কার্যত স্বীকার করে নিয়েছেন এসএসকেএমের ডিরেক্টরও। দালাল যে ধরা হচ্ছে না তা কিন্তু নয়, নতুন বোধহয় লোকজন তৈরি হচ্ছেন। সম্প্রতি সরকারি হাসপাতালকে দালাল মুক্ত করতে ধরপাকড় অভিযান শুরু করেছে রাজ্য সরকার। অদূর ভবিষ্যতে সুপারিশের পরম্পরা ঠেকাতেও কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। পাবলো পিকাসো একবার মজা করে বলেছিলেন, আমি এমন একজন গরিবের মতো বাঁচতে চাই যার অনেক টাকা আছে, কিন্তু পকেটে মানিব্যাগ ভরা টাকা আসলে সুখের থেকে অসুখ বেশি ডেকে আনে, সেটা জানলে তিনি কি বলতেন কে জানে। কিং জর্জ বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে নোট বা কয়েনটি আপনার মানিব্যাগে নিশ্চিন্ত আশ্রয়ে রয়েছে, তার থেকে আপনি আক্রান্ত হতে পারেন ফুড পয়জনিং, সর্দি কাশি, শ্বাসনালী বা কিডনির সংক্রমণ, এমনকি মেনিনজাইটিসেও। গবেষকরা বিভিন্ন জায়গা থেকে নোট সংগ্রহ করে দেখেছেন সিংহভাগের মধ্যেই লুকিয়ে রয়েছে মারাত্মক সব ক্ষতিকর ব্যাকটেরিয়া। অর্থের এমন অনর্থ নিয়েই আমাদের আজকের এই বিশেষ আলোচনা। আমি শুরুতেই দেখাবো কি উঠে এসেছে লখনৌয়ের কিং জর্জ বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায়। অর্থের অভাবই যাবতীয় বিপত্তির উৎস। সাধারণ মানুষের জীবনে মার্ক টওয়েনের এই উক্তি পদে পদে সত্যি বলেই প্রমাণিত হয়। কিন্তু অর্থ না থাকাটা যেমন কষ্টের, তেমনি অর্থও কিন্তু মাঝে মধ্যে অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময়ই আপনার আমার অজ্ঞাতে। যে টাকা নিয়ে আমি আপনি প্রতি মুহূর্তে নাড়াঘাটা করছি, সেটাই যে আপনাকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করতে পারে, তা কি জানেন? লখনৌয়ের কিং জর্জ ইউনিভার্সিটির একটি গবেষণায় জানা গিয়েছে, নোটে এবং কয়েনে এমন একাধিক জীবাণু রয়েছে যার থেকে গুরুতর অসুখ হতে পারে। খাদ্যে বিষক্রিয়া, সর্দি কাশি, ত্বক, শ্বাসনালী, কিডনির সংক্রমণ থেকে মেনিনজাইটিস, সেপ্টিসেমিয়ার মতো রোগও হতে পারে নোটের মধ্যে থাকা জীবাণুর জেরে। কিং জর্জ ইউনিভার্সিটির গবেষকেরা অটো চালক, মেডিকেল স্টোর্স এবং সবজিওয়ালাদের কাছ থেকে কিছু নোট সংগ্রহ করেন। তারপর সেই নোটগুলি পরীক্ষা করে দেখেন সিংহভাগ নোটে ব্যাকটেরিয়া এবং ভাইরাস রয়েছে। শুধুমাত্র এই একটা গবেষণাই নয়, ইকে এলুমালাই, আর্নেস্ট ডেভিড এবং জে হেমচন্দ্রন নামে 3 বিজ্ঞানী তামিলনাড়ুর ভেল্লোরে কয়েকজন বাস কন্ডাক্টর, মাছ এবং সবজি বিক্রেতার কাছ থেকে 5 এবং 10 টাকার বেশ কিছু নোট সংগ্রহ করেন। পরে গবেষণাগারে পরীক্ষা করে দেখেন বারবার হাত বদলের ফলে নোটগুলিতে বাসা বেঁধেছে নানা ধরনের জীবাণু, যা থেকে একাধিক সংক্রামক রোগ হওয়ার আশঙ্কা। আমাদের ভারতবর্ষে বেশিরভাগ লোকেরই লিটারেসি লেভেল খুব কম, কী করে ইউজ করতে হয় সেটা অনেকেই জানে না। ফর এক্সাম্পল, কারণ হাত কাটা আছে, রক্ত বেরোচ্ছে, সেই হাতে নোটটা ধরলো।
কফ থুতু বেরোচ্ছে, সে কাশতে কাশতে নোটের সামনে বললো, সেই কফ থুতু বা রক্ত সেই নোটে লেগে গেল। এখান থেকে কিছু ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশন অন্যদের শরীরে ঢুকতে পারে। নোট থেকে পার্টিকুলারলি এই ব্যাকটেরিয়াল ও ভাইরাল ইনফেকশন, যেটা পেটের রোগ হতে পারে এবং লাংসের রোগ, এটাই মেনলি হতে পারে। হাতে হাতে নোট তো ঘুরবেই, আর তাতেই যেভাবে জীবাণু বাসা বাঁধছে এবং রোগ ছড়াচ্ছে, তাতে তো উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণও আছে। কিন্তু নোটের ব্যবহার তো আর বন্ধ করে দেওয়া যায় না, তাহলে তো জীবনই স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড় হবে। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধ করতে হবে থুতু দিয়ে টাকা গোনা। টাকা সবসময় পরিষ্কার জায়গায় রাখতে হবে। পরিচ্ছন্ন হাতে টাকার লেনদেন করতে হবে। তবেই অর্থ নিয়ে ঘাটাঘাটি করার পর হাসপাতালে গিয়ে জলের মতো অর্থ ব্যয় করতে হবে না। এবিপি আনন্দ। ডক্টর অজয় চৌধুরীকে দিয়ে শুরু করবো। ডক্টর চৌধুরী, প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে হাত থেকে মুখ এবং মুখ থেকে অন্ত্র, মানুষের শরীরের কোন কোন অংশ এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে এবং কি কি অসুখ হতে পারে? প্রথম কথা হচ্ছে মেইনলি যদি বলি ব্যাকটেরিয়াল কিছু ডিজিজ হতে পারে, হ্যাঁ, যেটা আর কি যেই নোট থেকে আমাদের মুখের মানে ওরাল ট্র্যাক্টের মাধ্যমে পেটকে সংক্রমণ করতে পারে। নেক্সট হচ্ছে কিছু কিছু প্যারাসাইটিক ইনফেকশনস হতে পারে, কিছু কিছু ফাঙ্গাল ডিজিজেস পর্যন্ত হতে পারে। আর যেটা আর একটা ভয়ানক যেটা, সেটা হচ্ছে যে পুরনো নোটস, বিশেষ করে 2000 সালের নোটসগুলো কিছু কিছু প্রিজার্ভ হয় পেস্টিসাইডস দিয়ে। সেই পেস্টিসাইডস ইনডিউসড আর কি যারা নোট প্রচণ্ড ঘাটাঘাটি করে, মানে ব্যাংকার্স বিশেষ করে, যারা রিজার্ভ ব্যাংকে কাজ করছে, মেবি পেস্টিসাইডস ইনডিউসড হেলথ ডিসঅর্ডার্স কিন্তু একটা বিরাট মাপে আসতে পারে। সেখানে অ্যালার্জিক মানে অ্যালার্জিক ম্যানিফেস্টেশনস অফ লাং, কিছু কিছু অ্যাসপারজিলাস মানে ফাঙ্গাল ইনফেকশনস অফ দি লাং হতে পারে, এবং স্লিপ ডিসঅর্ডার্স পর্যন্ত দেখা গেছে যে কিছু কিছু এই পেস্টিসাইডস ইনডিউস স্লিপ ডিসঅর্ডার্স ইন ব্যাংকিং সেক্টর বিকজ অফ দিস ওল্ড কারেন্সি নোটস। ঠিক আছে, কিন্তু সাধারণ জনতাকে এটা জানা উচিত যে এটা মানে এটা তো অ্যাভয়েড করা তো সম্ভব না একদম, কিন্তু অ্যাটলিস্ট যদি নোটগুলো কিভাবে ইউজ করতে হয় হাইজিনিক ওয়ে, হ্যাঁ, এবং একদম ওল্ড নোটসগুলো আর প্লাস্টিক কারেন্সির দিকে শিফটিং যদি করা যায় যতটা সম্ভব, যদিও আমাদের যা পরিকাঠামো পুরোপুরি সম্ভব নয় সেটা, কিন্তু অ্যাটলিস্ট একটা নেগোশিয়েট করে যদি যতটা পারা যায়, অ্যাটলিস্ট উই শুড মুভ অ্যাহেড টুয়ার্ডস দ্যাট। অ্যাভয়েড করা যাবে না, কিন্তু যেভাবে মানে হাতের নোটটা নিয়ে অন্তত খাওয়ার আগে হাতটা ধোয়া, এই ন্যূনতম সচেতনতা আমরা যদি রাখি।